আশা ছিল তারাই ক্ষমতায় আসছে, সেই মতো সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছিল। এমনকি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো নির্বাচনের ফলাফল। বিষয়টি বলছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট বাহিনীকে নিয়ে। নির্বাচনে অভূতপূর্ব শক্তি প্রদর্শন করে ৭৭টি আসন পেয়েছে জামাত ও ১১ দলীয় জোট, যা বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। এতেও খুশি নয় জামাত, তাই নির্বাচনের ফল প্রকাশের পর তারা এখন বিএনপি সরকারকে উৎখাত করতে নানা কৌশল করে যাচ্ছে। অতি সম্প্রতি এমনই একটি মুখরোচক ইস্যু জামাতের হাতে তুলে দিয়েছেন সাবেক উপদেষ্টা সাইদ রিজওয়ানা হাসান। পরবর্তীকালীন সরকার কোনোভাবে উগ্রবাদী যারা আছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন কিনা, তার বড় কয়েকটি উদাহরণও তারা আনতে চান। কিংবা ওই সময় আপনিও জানেন আসছে যে জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছে, যারা একদমই উগ্রবাদী যাদের চিহ্নিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করতে পারছে। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? একটা লাভ দেখাতে হবে তো। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাটা তার জীবনের কোনো কর্মকাণ্ডে এটা বুঝিয়েছে যে আমরা না আসলে উগ্রবাদের পক্ষে? এটা তো না, এটা নানা ওই যে রাজনৈতিক ব্যাখ্যা হয় তো, নানান রকম ব্যাখ্যা খুব সহজেই টেনে ফেলা যায়। ফলে এটা সত্য কথা যে অনেককে আটকে রাখা যায়নি, তার কারণ হচ্ছে যেমন শীর্ষ সন্ত্রাসী, এটা কেবল কিন্তু উগ্রবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য না, শীর্ষ কিছু সন্ত্রাসীও মুক্তি পেয়ে গেছে। এটা নিয়েও আমরা মিটিং করেছি, কথা বলেছি যে এখন এটার ফলটা কি হবে। আইন শৃঙ্খলার তো এমনিতেই এত নাজুক অবস্থা, বলে সেখানেও কিন্তু পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। রিজওয়ানা হাসান এখানে দুটি যুক্তি দিয়েছেন। প্রথমটি হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কুখ্যাত জঙ্গিদের জামিনে মুক্ত করা এবং এই ধরনের শক্তি যাতে মেইন স্ট্রিম না হতে পারে তার চেষ্টা করা হয়েছে। বিষয়টি কেমন কাঁঠাল দিয়ে চিকেন বিরিয়ানি হলো না? ক্ষমতায় আসার পরেই কুখ্যাত জঙ্গি জসিমউদ্দিন রহমানি, হারুন ইজারদের মুক্তি দেওয়া হয়, পাশাপাশি বহু শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি পাসপোর্ট করানোর জন্য পুলিশ ভেরিফিকেশনও তুলে দেওয়া হয়েছিল, যাতে কুখ্যাত জঙ্গিরা বিদেশে নাম পরিচয় বদলে পালাতে পারে। এত কিছু করার পরেও নাকি কুখ্যাত জঙ্গিদের মেইন স্ট্রিমে আসতে না দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রিজওয়ানার এই বক্তব্যের পরই মাঠে নেমেছে জামাত। উদ্দেশ্য একটাই, নবনির্বাচিত বিএনপি সরকারকে অস্থিতিশীল করে তোলা। জামাতের বক্তব্য, গত নির্বাচনে তারা আরো বেশি আসন পেত, অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ম্যানেজ করে তাদের হারিয়েছে। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে ফার্দার আইনি যে লড়াই, সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এবং রাখব। কিন্তু গতকালকে আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। জামাতের নায়েবে আমির তাহের সাহেবের কথায় আরো এক ধাপে গিয়ে বিএনপি সরকারের কাছে তদন্তের আবেদন জানিয়েছেন জামাত ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, নাহলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন
পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যদি ইতিহাস দেখা যায় তাহলে একটা অঙ্ক জলের মতো পরিষ্কার। সেটি হলো জোট করেও কোনো সংসদ নির্বাচনে সর্বোচ্চ 20 আসনও পায়নি বাংলাদেশ জামাতি ইসলামী। কিন্তু 2026 সালে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল আওয়ামী লীগকে জঙ্গি লীগ আখ্যা দিয়ে মাঠের বাইরে রাখার মেটিকুলাস ডিজাইন করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি জামাতের দাবি মেনে জুলাই সনদ তৈরি করা হয়, পাশাপাশি একই দিনে আয়োজন করা হয় গণভোটে। শুধু তাই নয়, গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার জন্য সরকারি খরচে ব্যাপক প্রচার চালায় ইউনূস বাহিনী, যা পুরোটাই ছিল অসাংবিধানিক। আর তার সুফল পেয়েছে শুধুমাত্র জামাত, এনসিপি সহ 11 জোট। 2026 সালের নির্বাচনে এই জোট পেয়েছে 77টি আসন, যা দেখে বিশ্বের তাবড় তাবড় রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক হয়েছে। এই অবিশ্বাস্য ফল দেখার পরেও বাংলাদেশের নাগরিক মেনে নিয়েছে। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে জামাত। এরপরেও রিজওয়ানা হাসান কিভাবে দাবি করেন তাদের মেন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি? আর সেই বক্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমেছে জামাত। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ একাধিক ইস্যুতে নবনির্বাচিত সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে, এমনকি তার প্রয়াস চলছে। কিন্তু তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের মতো আরো একবার হাওয়া তুলতে পারছে না জামাত ও এনসিপি। তাই মাঠে নেমেছেন রিজওয়ানা। বিতর্কিত বক্তব্য মাঠে ছেড়ে দিলেন, যাতে ফের একবার নিরপেক্ষ নির্বাচনের দাবি ওঠে। আরো একবার নির্বাচন মানে ফের একবার অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা, অর্থাৎ পুরনো উপদেষ্টাদের আরো একবার পুনর্বহাল করা। প্রশ্ন উঠতেই পারে, রিজওয়ানা হাসান আচমকা এমন একটি কথা কেন বললেন? আসুন এই কথাটা বোঝার জন্য আমাদের 9 মাস আগে পিছিয়ে যেতে হবে। মাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব, এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। 23শে মে 2025 সালে সাবেক পরিবেশ উপদেষ্টা এই কথাটি বলেছিলেন। না, ওনারা সংস্কার করতে পারেননি, সুষ্ঠু বিচারও করতে পারেননি, শুধুমাত্র ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করতে পেরেছেন। আর 3000 পুলিশ হত্যার বিচারকে আয়নাঘরে পাঠিয়ে দিয়েছেন। তাদের নির্বাচন করার যে ইচ্ছা ছিল না তা এই কথাতেই পরিষ্কার। তিনি স্পষ্টভাবে বলেছিলেন নির্বাচন করার জন্য তারা দায়িত্ব নেননি। সংস্কার, বিচার আর নির্বাচন, এই 3টি মূল্য দেখিয়ে ইউনূস বাহিনী ঠিক কি করেছেন? ইউনূস নিজের 666 কোটি টাকা কর মুকুব করিয়েছেন, অসংখ্য সাংবাদিককে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, মাত্র 1.5 বছরে কোনো কিছু পরিকাঠামো নির্মাণ করেননি, বিনিয়োগ আনেননি, তবু 3.5 লক্ষ কোটি টাকার ঋণ বাড়িয়েছেন। দেশের কুখ্যাত জঙ্গিদের জামিনে মুক্ত করে নতুন পাসপোর্ট দিয়ে পালানোর ব্যবস্থা করেছেন। রোহিঙ্গা উদ্বাস্তুদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, এমনকি পাসপোর্টও দিয়েছেন ভিন দেশে পাচার করার জন্য। আইএসআই এর ঘাঁটি তৈরি করেছেন, এমনকি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে লালিত পালিত করার জন্য সুবন্দোবস্ত করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে বারবার 7 সিস্টারকে লক্ষ্য করে উস্কানি দেওয়া হয়েছে। সর্বোপরি জামাত ও এনসিপি যাতে বাংলাদেশের রাজনীতির ময়দানে প্রশাসনিক, বিচার বিভাগ স্তরে বাড়তি সুবিধা পায় তার ব্যবস্থা করা হয়েছে। এখন প্রশ্ন, জামাত ও সাবেক ইউনিশ বাহিনী যে লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই ফাঁদে কি পা দেবে বিএনপি? উত্তর দেবে সময়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है।
प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।